আমাদের আজকের ক্লাস রিডিং ইমপ্রুভমেন্ট ক্লাস। আই মিন, রিডিং এর একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে আপনি রিডিং এ কিভাবে ইমপ্রুভ করবেন, বা কি কি জানা থাকলে রিডিংটা আপনার জন্য একটু সহজ হবে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আইএলটিএস রিডিং সহজ লাগে এরকম খুব কম স্টুডেন্ট আছে। জানি না আপনাদের এখন পর্যন্ত কয়টা আনসার কারেক্ট হয় 40টার মধ্যে। বাট আমি আমি তো অনেক স্টুডেন্ট দেখেছি। তো আমি যেটা ফিল করি যে মানুষ রিডিং অনেক ভয় পায়। বাট বিশ্বাস করেন, রিডিং অনেক মজার জিনিস, অনেক। রিডিং অনেক মজার জিনিস। যে আহ, আচ্ছা, আমি আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে যেই মানুষটা রিডিং পড়া শিখছে, আহ, তার জন্য আহ, তার জন্য মানে পড়ালেখা অনেক ইজি। তার জন্য আই থিংক লাইফ অনেক ইজি। এবং আমি এটাও বিশ্বাস করি যে সে আসলে লাইফ অনেক ইমপ্রুভ করবে, এটাও বিশ্বাস করি। আই ডোন্ট নো হোয়াই, বাট মেবি দে আর মাই অপিনিয়ন। মেবি অনেকে আমার সাথে একমত হবে না। বাট আই থিঙ্ক রিডিং পড়ার ওয়ে যারা শিখে গেছে, নট ফর অনলি যে আইএলটিএস এর রিডিং, ইন জেনারেল বিভিন্ন গল্পের বই পড়া, বিভিন্ন আই থিঙ্ক লিটারেচার নিয়ে একটু পড়াশোনা করা, আহ, মানে এইটা লাইফটা একটু ইমপ্রুভ করে আই থিঙ্ক। তো আজকে আসলে রিডিং ইমপ্রুভমেন্ট ক্লাস নিয়ে আলোচনা করবো, আই মিন রিডিং এর টুলস গুলো নিয়ে আলোচনা করব। একদম শুরুর টপিকটা কি সেটা দেখে আসি। শুরুর টপিকটা হচ্ছে টপিক সেন্টেন্স। ইউ নো দ্য মিনিং অফ টপিক সেন্টেন্স। ইউ অল নো দ্যাট যে প্রত্যেকটা প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা সেন্ট্রাল আইডিয়া থাকে। এই টপিক সেন্টেন্সের উপর বেস করে পুরো প্যারাগ্রাফটা সাজানো হয়। সো আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে টপিক সেন্টেন্স যে ধরতে পারে নাই বা টপিক সেন্টেন্স যে বুঝে নাই, সে পুরো প্যারাগ্রাফে কি আছে এটা সে বুঝবে না। টপিক সেন্টেন্স মিন্স হচ্ছে একটা একটা প্যারাগ্রাফের মেইন কনসেপ্ট, মেইন কনসেপ্টটা দেয়া থাকে। সো অবশ্যই অবশ্যই টপিক সেন্টেন্সের ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে, টপিক সেন্টেন্স নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। চলেন টপিক সেন্টেন্স জিনিসটা শিখাই। দেখেন এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছি। সো এখানে যে এই প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের একদমই প্রথম যেই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা বলি হচ্ছে টপিক সেন্টেন্স। যে কোনো প্যারাগ্রাফ এই যে এরকম থাকে, সেই প্যারাগ্রাফের একদম প্রথম যেই সেন্টেন্স, তারপরে তাকে এক্সপ্লেন, তাকে এক্সপ্লেন, তাকে এক্সপ্লেন, 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 এই প্রথম সেন্টেন্সটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এর উপর মানে নির্ভর করবে সামনে কি আছে, সামনে কি আছে। চলেন আমরা একটু শিখে নেই। এখানে আমাদেরকে বলা হয়েছে পার্টিকুলার এনিমিস টু লার্জ ট্রিজ আর ইনসেক্টস অ্যান্ড ডিজিজ। সো উই হ্যাভ ইনসেক্ট, দিস ইজ নাম্বার ওয়ান। এখানে যে এনিমিস বলছে খেয়াল করছেন? সো এনিমিস নাম্বার ওয়ান অ্যান্ড ডিজিজ এনিমিস নাম্বার টু। তো আপনি বুঝলেন যে এই প্যারাগ্রাফে ইনসেক্ট অ্যান্ড ডিজিজের কথা বলা হয়েছে প্রথম সেন্টেন্সে। সুতরাং এখান থেকে এই লাস্ট পর্যন্ত এক জায়গায় হয়তো ইনসেক্ট, আর এক জায়গায় হয়তো ডিজিজ, ডিজিজ দেয়া আছে। আপনাকে পুরাটা পড়া লাগবে না, আপনি না পড়লে বুঝতে পারবেন যে আসলে ভেতরে কি আছে না আছে। চলেন আমরা একটু হালকা করে চেক করে আসি। অ্যাক্রস ভাস্ট এরিয়াস অফ ওয়েস্টার্ন নর্থ আমেরিকা ইনক্রিজিংলি উইন্টারের কথা বলছে, যেখানে কজিং ম্যাসিভ আউটব্রেক হচ্ছে। এই যে দেখেন, বার্ক বেটল, খেয়াল করছেন? দ্যাট ইজ এ পার্ট অফ ইনসেক্ট, দ্যাট ইজ এ পার্ট অফ ইনসেক্ট। এবার দেখেন পরের সেন্টেন্স বলছে দিস টাইনি ক্রিয়েচার্স। এই যে দিস, এই দিসকে বলা হয় প্রিভিয়াস রেফারেন্স। এটাও এটাও রিডিং এর একটা টুল, এটাও রিডিং এর একটা টুল। একে বলা হয় প্রিভিয়াস রেফারেন্স। উপরে যেই বা আগের সেন্টেন্সে যেই পোকার কথা বলেছেন, তাকে পরের সেন্টেন্সে এনে বলতেছেন দিস টাইনি ক্রিয়েচার্স, রাইট? সো প্রিভিয়াস রেফারেন্স দিয়ে আগের সেন্টেন্সটাকে এক্সপ্লেন করা হয়। সো প্রিভিয়াস রেফারেন্সের কাজ হচ্ছে মূলত আগের সেন্টেন্সকে এক্সপ্লেন করা। এরকম কারা কারা আছে, যেমন লাইক দে,
লাইক দিস, কিংবা ধরেন দোজ, দিজ, ওই যে এখানে দিজ আছেই অলরেডি, রাইট? সামটাইমস ইটস, এদের কাজ হচ্ছে মূলত প্রিভিয়াস রেফারেন্স হিসেবে কাজ করা। গেল। এবার আসেন, আপনি এখানে দেখলেন যে এরা এন্টায়ার ফরেস্টকে কিল করে। কিভাবে করে? যে অ্যাজ দে টানেল দেয়ার ওয়ে থ্রু দ্য ইনসাইড অফ ট্রিজ, এরকম একটা গল্প আছে। পরের সেন্টেন্সে যখন গেলেন, ইন বোথ নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ, ফাঙ্গাস কজিং ডিজিজ, ফাঙ্গাস কজিং ডিজিজ, খেয়াল করছেন? রাইট? এখানে কি পড়ছিলেন বলেন? ডিজিজ পড়ছিলেন না? এই যে দেখেন, এই যে ফাঙ্গাস কজিং ডিজিজ, তার মানে এই রেস্ট যেই অংশটা আছে, এখানে ডিজিজ, ডিজিজের আলোচনা আছে। রেস্ট যেই অংশটা আছে, এখানে ডিজিজের আলোচনা আছে। দ্যাটস ইট। ওকে। সো রিমেম্বার, আপনি যখন একটা প্যারাগ্রাফ পাবেন, তার প্রথম সেন্টেন্সটা ভালো করে বুঝলে বাকি প্যারাগ্রাফে কি আছে সেটা আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। আপনি সামনে দেখেন, এই যে ডিজিজ বলা আছে, ডিজিজের কথাটাই বলছে, রাইট? এবার আপনি আপনি লাস্ট সেন্টেন্সটা পড়েন। লাস্ট সেন্টেন্সটা কিভাবে বানাইছে দেখেন, অ্যাজ এ রেজাল্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটি সাচ এনিমিস। এই সাচ এনিমিস কারে বুঝিতেছে? এই যে সাচ, এই সাচও কিন্তু প্রিভিয়াস রেফারেন্স। এই সাচও কিন্তু প্রিভিয়াস রেফারেন্স। কোন এনিমিসের কথা বলছে? ইনসেক্ট, ডিজিজ। তো এই সেন্টেন্সটাতে এসে রাইটার উপরে যে দুইটা এনিমির কথা বলা হয়েছে তাদেরকে আবার একটু এক্সপ্লেন করার ট্রাই করছে। দ্যাটস ইট। ওকে। এই তো, আর কিছু না। তো আপনাকে বুঝতে হবে যে এরা একটা মানে আইএলসে কিভাবে একটা প্যারাগ্রাফ বানানো হয়, এটা যদি আপনি বুঝেন না, আপনার জন্য অনেকটা ইজি লাগবে। আপনার জন্য অনেকটা ইজি লাগবে। তো আপনি এটা বোঝার ট্রাই করেন, তাহলেই হবে ইনশাল্লাহ। দেখবেন যে প্যারাগ্রাফ মানে দেখলেই আপনার একটা মানে ধারণা জন্মাবে যে আসলে ওরা কি বলতে চাইছে, কি আছে না আছে, এটা আপনি বুঝতে পারবেন। সো চলেন আমরা সামনে যাই। আমাদের দ্বিতীয় টপিক, দ্যাট ইজ আই থিঙ্ক সবচেয়ে কমপ্লেক্স একটা জিনিস, আহ, যেটা আমাদের একাডেমিক টাইমে মেবি আমরা খুব বেশি একটা গুরুত্ব দেই নাই, মেবি এটাকে আমরা একটু ইগনোর করে গেছি। বাট এই জিনিসটা আমাদের এখন অনেক অনেক বেশি, অনেক বেশি দরকার। নাম্বার ওয়ান, কমা। কমা অনেক বেশি দরকার। কমা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, রাইটার কেন কমা ইউজ করে, রাইটার কেন কমা দিয়ে লং সেন্টেন্স বানাচ্ছে, এইগুলো আপনাকে বুঝতে হবে। নাম্বার টু হচ্ছে সেমিকোলন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেমিকোলন ইন ইউর রিডিং প্যাসেজ? সেমিকোলন রাইটার কেন ব্যবহার করতেছে, ওইটা যদি আপনি ধরতে পারেন, তাহলে দেখবেন যে রিডিং এর লম্বা লম্বা সেন্টেন্স গুলো আপনার কাছে একটু হালকা লাগতেছে, একটু হালকা লাগতেছে। অ্যান্ড দেন ইউ হ্যাভ আই থিঙ্ক কোলন। কোলন রাইটার কেন ব্যবহার করে? হোয়াট ইজ দ্য ফাংশন? এর কাজটা কি আসলে, সেটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি এগুলো বুঝে যাবেন, তখন দেখবেন যে আপনার কাছে লম্বা লম্বা সেন্টেন্স গুলো অনেক হালকা লাগতেছে, অ্যান্ড আপনি তার সেন্ট্রাল আইডিয়া বের করতে পারতেছেন, কেন রাইটার ওইটা লিখছে, কি কি অ্যাড করছে না করছে সব বুঝতে পারবেন। অ্যান্ড ইউ অলসো নিড টু নো অ্যাবাউট ড্যাশ। ড্যাশ বুঝতে হবে, ড্যাশ কেন ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহৃত হচ্ছে একটা প্যারাগ্রাফে বা একটা সেন্টেন্সে, সেটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন যে দেখবেন রিডিং করে মজা পাচ্ছেন। এই জিনিসগুলো আপনি যতদিন না শিখবেন, ততদিন পর্যন্ত আপনার কাছে প্যারা লাগবে। ট্রাস্ট মি, ততদিন পর্যন্ত আপনাদের কাছে এটা প্যারা লাগবে। শিখে ফেলছেন, দেখবেন মজা লাগতেছে। আমরা যে বলি রিডিং কঠিন, রিডিং কঠিন, কেন কঠিন? কেন একটা স্টুডেন্ট না বুঝে একটা পুরো প্যারাগ্রাফ পড়ে ফেলে? কারণটা কি? মানে সে আসলে রিডিং পড়ার সিস্টেমটাই বুঝে না, যার কারণে তার অনেক অনেক টাইম ওয়েস্ট হয়, অনেক টাইম ওয়েস্ট হয়। ওকে। সো আমরা এটা নিয়ে এখন কাজ করবো ইনশাল্লাহ। চলেন দেখি। আমাদের এখানে আহ, একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। এই প্যারাগ্রাফের আমরা শুরু থেকে পড়ি। টু থিংস ডিস্টিংগুইশ ফুড প্রোডাকশন ফ্রম অল আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস।
অল আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস। এই সেন্টেন্সটা এখানেই শেষ, অনেস্টলি। টু থিংস ডিস্টিংগুইশ ফুড প্রোডাকশন ফ্রম অল আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, এই সেন্টেন্সটা মূলত এখানেই শেষ। কিন্তু যেহেতু এটা আইএলস, সো ডেফিনেটলি দে উইল মেক লং সেন্টেন্সেস, সো দ্যাট জেনারেল পিপল এটা না বুঝতে পারে, তাদের জন্য একটু কমপ্লেক্স হয়। এটা তো স্বাভাবিক, তাই না? স্বাভাবিক। এবং আমরা জানি যে আইএলস এখন খুব একটা কম্পিটিটিভ এক্সাম হয়ে গেছে। দিনকে দিন হয়তো একটু কোশ্চেন টুকটাক একটু কঠিন করতেছে, রাইট? আসলে কোশ্চেন কঠিন না। ব্যাপারটা হচ্ছে যে আমি হয়তো জিনিসটা ভালো জানি না, যার কারণে আমার কাছে হয়তো একটু কঠিন লাগতেছে। এটাই হওয়ার কথা। চলেন আমরা একটু শিখে আসি এখানে কি আছে। এই যে কোলন, এই কোলনের কাজটা কি? এই কোলনের কাজ হচ্ছে, এই যে আপনি এখানে বলছেন না টু থিংস, টু থিংস, তাকে সামনে নিয়ে এক্সপ্লেন করবে। এই জন্য এই যে এখানে দেখেন ফার্স্ট, একটু সামনে যান, এই যে দেখেন অ্যান্ড সেকেন্ড, খেয়াল করছেন? সো এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে দ্বিতীয়টা, অ্যান্ড সেকেন্ড। সো দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে অ্যাড করার জন্য, মানে একটা সেন্ট্রাল সেন্টেন্সে পরিণত করার জন্য আপনি কি ব্যবহার করছেন? কোলন। তাহলে কোলনের কাজ কি? কোলনের কাজ হচ্ছে আগে যা আছে তাকে সামনে নিয়ে এক্সপ্লেন করা। অর্থাৎ বাম পাশে কি আছে বা পেছনে কি আছে তাকে সামনে নিয়ে এক্সপ্লেন করা, এটাই হচ্ছে কোলনের কাজ। মাথা রেখেন। এবার চলেন কমা। এই যে কমা দিছে কেন? কারণ লিঙ্কারের পরে কমা দিতে হয়, এটা আপনারা লিঙ্কার্স এর ক্লাসে শিখছেন। টুকটাক কিছু লিঙ্কার থাকে যাদের পরে আমাদেরকে কমা দিতে হয়। এবার এখানে ফার্স্ট, এভরি সিঙ্গেল পার্সন নিডস ফুড ইচ ডে অ্যান্ড হ্যাজ এ রাইট টু ইট। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, ওকে ফাইন। সো এটা তো প্রথমটা, তাই না? এটা তো প্রথমটা। এবার দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা কে প্রথমটার সাথে অ্যাড করার জন্য আপনাকে সেমিকোলন ব্যবহার করা লাগে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেমিকোলন? সেমিকোলন মানে হচ্ছে আইডিয়া নাম্বার ওয়ান এবং আইডিয়া নাম্বার টু, দুইটা আইডিয়াকে এক করার জন্য আমরা এই সেমিকোলন ব্যবহার করতেছি। সো দিস ইজ ফার্স্ট অ্যান্ড দিস ইজ সেকেন্ড, এদেরকে আমরা একসাথে করার জন্য সেমিকোলন দিচ্ছি। দুইটা আইডিয়াকে সেপারেট করার জন্য আমরা জাস্ট এখানে সেমিকোলনের একটা ফাংশন ব্যবহার করেছি। সো আমি এখানে বুঝলাম যে কোলন অ্যান্ড সেমিকোলনের কাজ কি। কোলন অ্যান্ড সেমিকোলনের কাজ কি? এবার আসেন একটু পড়ি। দিস টু ইউনিক অ্যাসপেক্টস, রাইট? These two unique aspects make food production highly vulnerable and different from any other business. So এই দুইটা ইউনিক অ্যাসপেক্টস মেক ফুড প্রোডাকশন হাইলি ভালনারেবল এবং ডিফারেন্ট ফ্রম এনি আদার বিজনেস, অন্যান্য বিজনেস থেকে তাকে আলাদা করেছে। তো আপনি দেখলেন যে আমি মাঝখানে পড়ি নাই, এই যে দেখেন এখানে একটা কমা দিছে, এখানে একটা কমা দিছে, এখানে একটা কমা দিছে। এই কমাগুলোর মধ্যে অতিরিক্ত কথা অ্যাড করা হয়েছে। ওয়ান ইজ পলিটিক্যাল। দেখেন এই যে এভরিওয়ান হ্যাজ এ রাইট, সবার একটা অধিকার আছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ওয়ান ইজ পলিটিক্যাল। পরেরটা বলছে নেচার, পরে যায় বলছে নেচারাল, খেয়াল করছেন? সো কমার কাজ হচ্ছে এক্সট্রা, এটা একটা কাজ, এক্সট্রা ইনফো অ্যাড করা, অ্যাড করা। দেখেন আমি যদি এটা বাদ দিতাম, আমি যদি এটা বাদ দিতাম, আপনি কি সেন্টেন্সটা বুঝতেন না? বলেন তো। These two unique aspects make food production highly vulnerable and different from any other businesses. বুঝতেন না? আনক্লিয়ার কিছু? না, রাইট? কিন্তু যেহেতু আমি এখানে কি করছি, অতিরিক্ত কিছু অ্যাড করতে চাইছি, আমি এখানে জাস্ট অতিরিক্ত কিছু অ্যাড করতে চাইছি, এই কারণে আমি এই যে কমা, কমা, কমা আনছি। এটা কমার একটা ফাংশন আর কিছু না। এটা কমার একটা ফাংশন আর কিছু না। দ্যাটস ইট। এই তো। ওকে। সো এই ফাংশনগুলো নিয়ে আপনাকে জানতে হবে, এই ফাংশনগুলো বুঝতে হবে কোন জায়গায় কমা কি কাজে ব্যবহার হচ্ছে। এখানে দেখাইলাম কমা দিয়ে অতিরিক্ত তথ্য অ্যাড করা, সামনে যেয়ে দেখাবো কমা দিয়ে এক্সপ্লেন করা। এখন আপনি যদি রিডিং নিয়মিত না পড়েন, বিশ্বাস করেন আপনি এগুলো বুঝবেন না, আপনি এগুলো ধরতে পারবেন না।
এগুলো পড়ার বিষয়, আই মিন স্কিল গেইনের বিষয়। স্কিল গেইন করতে হবে। আপনি স্কিল গেইন করে আসেন, আপনি ভালো করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো করবেন। ওকে, সো চলেন দেখে আসি। আমি এখানে আপনাদেরকে আরো একটু পড়াবো, আরো 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 কিছু নতুন জিনিস শিখাবো। আমি আপনাদেরকে বলছিলাম ড্যাশ পড়তে হয়, ড্যাশের কাজ জানতে হয়। আমি একটু এখানে পড়ি, দেখেন। The Harappan civilization of ancient Pakistan and India flourished 5,000 years ago. But 1,000 years later, their cities were abandoned. The Harappan civilization was a sophisticated Bronze Age society who built mega cities and traded internationally in luxury craft products, and yet seem to have left almost no depictions of themselves. Okay, fine. দেখেন, হুয়ের কাজ কি জানেন? হুয়ের কাজ, হু না মানে যে কোনো ডাব্লিউএচ এর কাজ কি জানেন? এক্সপ্লেন করা। যে কোনো ডাব্লিউএচ এর কাজ হচ্ছে এক্সপ্লেন করা। সেন্টেন্সটা এখানেই শেষ। দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ এ সফিস্টিকেটেড ব্রঞ্জ এজ সোসাইটি, বাট ইউ অল নো দ্যাট দিস ইজ আইএলস, সো দ্যাটস ওয়াই তারা হু দিয়ে একটা লম্বা সেন্টেন্স বানাইছে। যারা মেগা সিটি বানাইতো, ইন্টারন্যাশনাল ট্রেড করতো লাক্সারি ক্রাফট প্রোডাক্টসের, অ্যান্ডিয়েট মানে হচ্ছে বাট, সিম টু হ্যাভ লেফট অলমোস্ট নো ডিপিকশনস অফ দেমসেলস, নিজেদের কোনো তারা প্রচার প্রচার করতো না। দেন এই যে দেখেন, লেফট অলমোস্ট নো ডিপিকশনস অফ দেমসেলস, হোয়াট ইজ দ্য মিনিং? Left almost no depictions of themselves. What is the meaning? নিজেদের কোনো প্রচার করতো না। নিজেদের কোনো প্রচার করতো না। এবার আসেন বাট দেয়ার ল্যাক অফ সেলফ ইমেজারি ইজ অনলি পার্ট অফ হিস্ট্রি। এই দেয়ারটা কারা? দেয়ারটা হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, হারাপান সিভিলাইজেশন। তার ল্যাক অফ সেলফ ইমেজারি মানে কি জানেন? লেফট অলমোস্ট নো ডিপিকশনস অফ দেমসেলস, নিজেদের কোনো প্রচার করতো না। এটাকে পরে যে বলতেছে ল্যাক অফ সেলফ ইমেজারি ইজ অনলি পার্ট অফ মিস। আপনারা খেয়াল করছেন এখান থেকে এই পর্যন্ত আমি ইগনোর করে গেছি, বাদ দিয়ে গেছি। আমি ইগনোর করে গেছি, বাদ দিয়ে গেছি। সো ড্যাশের কাজ কি? ড্যাশের কাজ হচ্ছে এক্সট্রা ইনফো সেন্টেন্সের মিডলে এনে অ্যাড করা। এক্সট্রা ইনফো অ্যাড করবে, বুঝতে পারছেন? এক্সট্রা ইনফো অ্যাড করে দিবে, সেন্টেন্সের মাঝখানে এনে অ্যাড করবে। এখানে সেই কাজটাই করা হয়েছে। এবং এখানে তারা বলতেছে অ্যাট এ টাইম হোয়েন দ্য ইজিপশিয়ানস ওয়ার কার্ভিং অ্যান্ড পেইন্টিং রিপ্রেজেন্টেশনস অফ দেমসেলস অল ওভার দেয়ার টেম্পলস। ইজিপশিয়ানরা তাদের অনেক কিছু মানে তারা কার্ভ করতো, তারা পেইন্ট করতো, তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করার ট্রাই করতো, বাট হোয়াট হ্যাপেন্ড? হারাপানের লোকজন এই কাজটা করে না। হারাপানের লোকজন এই কাজটা করেনি। দ্যাটস ইট। দ্যাটস ওকে। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ ড্যাশ? ড্যাশ মিন্স হচ্ছে এক্সট্রা ডিটেলস সেন্টেন্সের মধ্যে অ্যাড করা। এক্সট্রা ডিটেলস সেন্টেন্সের মধ্যে অ্যাড করা। এবার আমি আপনাদেরকে একটা সেন্টেন্স শিখাবো। এই সেন্টেন্সটা যদি ভালো করে শিখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের আই থিংক রিডিং এ যত কমপ্লেক্স সেন্টেন্স আসুক আপনারা ওইটা ডিল করতে পারবেন, যত জটিল সেন্টেন্স আসুক কোনো প্রবলেম হবে না। চলেন শিখে আসি। Some have claimed that major glacier-fed rivers changed their course. তার মানে নদী তার রাস্তা পরিবর্তন করছে। আপনারা একটু বলেন যে বুড়িগঙ্গা যেই জায়গায় আছে সেখানে যদি না থাইকা অন্য জায়গায় থাকতো, তাহলে বুড়িগঙ্গার আশেপাশের এলাকা কি এরকম হইতো? ধরেন কেরানীগঞ্জ কিংবা আই থিঙ্ক পুরান ঢাকা, এগুলো এরকম ডেভেলপ করতো না। নদী নদী তার কোর্স চেঞ্জ করছে, এর ফলে কি হয়েছে?
এর ফলে ড্রামাটিক্যালি অ্যাফেক্টিং দ্য ওয়াটার সাপ্লাই অ্যান্ড এগ্রিকালচার। অর্থাৎ নদী তার কোর্স চেঞ্জ করছে, নদী তার রাস্তা চেঞ্জ করছে, দিস ইজ দ্য কজ। এর ফলে ওয়াটার সাপ্লাই এবং এগ্রিকালচার কি হয়েছে? অ্যাফেক্টেড হয়েছে, মানে চেঞ্জ হয়েছে। দিস ইজ ইফেক্ট। এবার বলেন কজ আর ইফেক্টের মাঝখানে আপনি কি ব্যবহার করছেন? কমা। তাহলে কমার কাজ কি? কমার কাজ হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টকে জোড়া লাগানো, আই মিন কজ অ্যান্ড ইফেক্টকে এক করা। দ্যাটস ইট। এবার আসেন, এখানে আপনি একটা সেমিকোলন দিয়েছেন। সেমিকোলন কেন দিয়েছেন? সেমিকোলন দিয়েছেন এই কারণে, আইডিয়া নাম্বার ওয়ান, আইডিয়া নাম্বার টু। অর্থাৎ এই পাশে যদি আপনি লেখেন কজ ওয়ান, তাহলে সেমিকোলনের পরে আপনি অবশ্যই কি লিখবেন? কজ টু। 2 নম্বর কজ লিখবেন। নিয়ম এটাই। নিয়ম এটাই। এই জন্য লিখছেন দ্য সিটিজ কুড নট কোপ উইথ অ্যান ইনক্রিজিং পপুলেশন। শহরের জনসংখ্যা বাড়ছে, ফলে সে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারে নাই। সো দিস ইজ কজ নাম্বার টু। কজ নাম্বার টু, আগেটা ছিল ওয়ান। দিস ইজ কজ নাম্বার টু। তাহলে সেমিকোলন দিয়ে কজগুলাকে আপনি আলাদা করলেন। এবার বলেন শহরের জনসংখ্যা বেড়ে গেছে, এটা ডেফিনেটলি কিছু ইফেক্ট আছে, রাইট? যেমন দে এক্সজস্টেড দেয়ার রিসোর্স বেস, দিস ইজ ইফেক্ট নাম্বার ওয়ান। দ্য ট্রেডিং ইকোনমি ব্রোক ডাউন, জনসংখ্যা বাড়ার কারণে ইকোনমি ব্রেক করছে, ইফেক্ট নাম্বার টু। দে সাকাম টু ইনভেশন অর কনফ্লিক্ট, ইফেক্ট নাম্বার থ্রি। তিনটা ইফেক্ট। ইফেক্ট ওয়ান, ইফেক্ট টু, ইফেক্ট থ্রি। তাই না? এইগুলা, এই ইফেক্ট গুলা লেখার জন্য আপনি এই যে দেখেন কমা ব্যবহার করছেন। এই যে দেখেন কমা ব্যবহার করছেন, রাইট? সো কমার কাজ কি তাহলে? কজের পরে কমা দিয়ে ইফেক্ট ওয়ান, ইফেক্ট টু, এরপরে অর দিয়ে আপনি ইফেক্ট থ্রিও লিখছেন, তিনটা ইফেক্ট লিখছেন। আর এখানে কজ দিয়ে ইফেক্ট ওয়ান লিখছেন। এই সেন্টেন্সের স্ট্রাকচার তাই বলে। এবার আসেন, এই যে এখানে আছে আরেকটা সেমিকোলন, তাহলে আপনি আরেকটা সেমিকোলন দিলেন। অ্যান্ডিয়েট মানে আপনারা একটু আগে পড়ছেন বাট, কিন্তু এখানে অ্যান্ডিয়েট মানে হচ্ছে অ্যান্ড। আদার্স দ্যাট ক্লাইমেট চেঞ্জ কজড অ্যান এনভায়রনমেন্টাল চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কারণে এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়েছে, দিস ইজ কজ নাম্বার, কজ নাম্বার থ্রি। ক্লাইমেট চেঞ্জের কারণে এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়েছে। আগের বার, আগের বার আপনি যেটা করছেন, আচ্ছা আমি আগে লিখে নিই কজ থ্রি। আগের বার আপনি ইফেক্ট লেখার আগে কি করতেন? আগের বার ইফেক্ট লেখার আগে আপনি কি করতেন? কমা। তাই না? এই যে এখানে কমা দিছিলেন না, তারপরে এখানে কমা দিছিলেন না, দেন এখানে কমা দিছিলেন না। এইবার আর আপনি কমা দেন নাই। কমা না দিয়ে আপনি করছেন কি, দ্যাট ব্যবহার করেছেন, দ্যাট। সো আপনি দ্যাট লিখলেন, দ্যাট লিখলেন, দ্যাট অ্যাফেক্টেড ফুড অ্যান্ড ওয়াটার প্রভিশন। সো ইফেক্ট নাম্বার থ্রি, সরি এটা ইফেক্ট নাম্বার থ্রি না, মানে কজ নাম্বার থ্রি এর ইফেক্ট একটাই। So আমি একটা লিখলাম। এই হচ্ছে পুরো সেন্টেন্সের স্ট্রাকচার। এই হচ্ছে পুরো সেন্টেন্সের স্ট্রাকচার। এখন আপনি বলেন, if you do not know the function of semicolon or comma in this sentence, is it possible for you to know about the main concept of the sentence? No. সম্ভব না। সম্ভব না। ওকে, সম্ভব না। আচ্ছা মাহবুব, এখানে না টপিক সেন্টেন্স নেই, এখানে হচ্ছে ওরা কজ ইফেক্ট প্রবলেম সলিউশন এই টাইপের কিছু জিনিস অ্যাড করছে, রাইট? এখানে মূলত কজ অ্যান্ড ইফেক্ট অ্যাড করছে, এখানে আলাদা করে আপনার ওই টপিক সেন্টেন্স অ্যাড করে নাই। ওকে। সো ভাইয়ারা,
এরপরে আমি আরেকটা জিনিস আপনাদের শিখাই, সেটা হচ্ছে এই যে দেখছেন এখানে কোটেশন আছে, কোটেশন মার্ক, এই যে দেখছেন এখানে কোটেশন মার্ক, আপনারা তো এগুলোর কিছু মনেই করেন না, সমস্যা হচ্ছে এই একটা জায়গায়। এই কোটেশন মার্ক মানে হচ্ছে এটা কোনো না কোনো একজন সায়েন্টিস্টের বক্তব্য, মাথায় রেখেন। কোটেশন মার্ক মানে হচ্ছে ওইটা কোনো না কোনো সায়েন্টিস্টের বক্তব্য। ওকে, ইটস অল অ্যাবাউট ইউর পাঞ্চুয়েশন মার্ক। মজার ব্যাপার হচ্ছে যারা এসএটি এক্সাম দেয় ওদের একটা টপিক থাকে, বাউন্ডারিজ। সো ওই জায়গাতে আপনার এই পাঞ্চুয়েশন মার্কের উপর ওদের আলাদা কিছু মার্কিংই থাকে। খুব মজার একটা টপিক। ওটা প্রতিদিন আমার 2 ঘন্টা করে ক্লাস নেওয়া লাগে এবং আমি খুব এনজয় করি টপিকটা। ওকে, লেট মি নো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস ওয়ান। লেট মি নো। ইজ ইট গুড ফর ইউ রিডিং? ও, থ্যাংক ইউ আহাদ, থ্যাংক ইউ শাহিন। গুড। So read and read. I think by reading you can improve your life. I believe it. ওকে, চলেন এবার শুরু করি কম্প্যারিজন। রিডিং এর আরেকটা এলিমেন্ট হচ্ছে এই কম্প্যারিজন। বিশ্বাস করেন, কেউ যদি মানে কম্প্যারিজন ভালো করে না শিখে, কম্প্যারিজন ভালো করে না শিখে, তার জন্য রিডিং ডিফিকাল্ট। আই থিংক, ধরেন ওরা ডিরেক্ট বলবে না যে এখানে কম্প্যারিজন আছে, বাট ইউ নিড টু নো যে এখানে এখানে একটা কম্প্যারিজন চলতেছে। ধরেন আমি আপনাকে যদি বলি যে এইটা আমার একটা প্যারাগ্রাফ, এটা আমার একটা প্যারাগ্রাফ। তো আমি এক জায়গায় লিখলাম, লাইক আমি এখানে লিখলাম যে ফিজিক্স, আর এখানে লিখলাম কেমিস্ট্রি। আপনার কাছে কি ফিল হবে বলেন তো? ইন জেনারেল আপনি হয়তো ফিল করবেন যে ভাইয়া এখানে দুইটা সাবজেক্টের নাম বলছে, কিন্তু যদি ডিপার মিনিং আমরা খুঁজতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে একটা কম্পারিজন করা হয়েছে। কম্পারিজন ইজ সামথিং লাইক দ্যাট, যে একটা প্যারাগ্রাফের মধ্যে দুইটা টপিক আছে, এর মানে ওইখানে একটা কম্পারিজন আছে, এর মানে ওখানে একটা কম্প্যারিজন আছে। সো চলেন আমরা একটু দেখি যে কম্প্যারিজন কোথায় আছে, লাইক দিস ওয়ান। আমরা এখানে একটু পড়ি। এখানে বলছে রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য এন্ড অফ ভার্চুয়াল মনোপলি অফ কর্ক অ্যাজ দ্য ম্যাটেরিয়াল ফর বটল স্টপার্স, দিস ওয়ান। দে আর সেইং সামথিং, দিস ওয়ান। আগের দিনের বোতলগুলোতে এরকম একটা কর্ক ব্যবহার করতো। আপনারা, আমি জানি না আপনাদের পুরোনো দিন সম্পর্কে কতটুকু আইডিয়া আছে, বাট আগে যখন আর কি এরকম, এখন তো প্লাস্টিকেরও ওষুধের বোতল পাওয়া যায়, কিন্তু আমাদের ছোটবেলায় কাচের ওষুধের বোতল ছিল, তার উপরে যে এরকম একটা আহ, বস্তু থাকতো, মানে এরকম একটা অ্যালুমিনিয়াম থাকতো। আর আমাদের আগের যুগে এই যে এরকম একটা কর্ক থাকতো। সো এখানে কর্কের কথা বলছে, যে কর্কের যে মনোপলি ছিল সেটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে। কেন? ডিউ টু কনসার্নস অ্যাবাউট দ্য ইফেক্ট ইট মে হ্যাভ অন দ্য কন্টেন্টস অফ দ্য বোতল। অর্থাৎ বোতলের মধ্যে যা আছে, বোতলের মধ্যে যা আছে, বোতলের মধ্যে যে বস্তুটা থাকে এই বস্তুটার উপর কর্ক একটা ইফেক্ট ফেলায়, এটাকে ড্যামেজ করে, ড্যামেজ করে। কর্ক একটা ইফেক্ট ফেলে, কর্ক এটাকে ড্যামেজ করে। এই ড্যামেজটা কিভাবে করে? দিস ইজ কজড, এখানে কারণ বলছে, আমি কারণে গেলাম না। আমার এখানে কারণ বলছে, আমি কারণে গেলাম না। ওকে, সো আপনি আমাকে জাস্ট একটু বলেন যে এইখানে কি বলছে। কর্ক, কর্ক কি করে? কর্ক হচ্ছে বোতলের যে ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালস বোতলের মধ্যে যে কন্টেন্ট আছে, ধরেন বোতলের মধ্যে কোন একটা মেডিসিন আছে,
ওই মেডিসিনটাকে সে ড্যামেজ করে, এখানে বললে দিছে ইফেক্ট ফেলায়। কনসার্ন বলছে, দ্যাট মিন্স নেগেটিভ একটা ইফেক্ট ফেলায়, আই মিন ড্যামেজ করে। আমি বলতে পারি কর্ক কি করে ড্যামেজ করে, ড্যামেজ করে। ওকে, কিভাবে ড্যামেজ করে দ্যাট ইজ নট পার্ট অফ আওয়ার ডিসকাশন। আমরা একটু সামনে চলে যাব, সামনে চলে যাব। একটু দেখেন, এখানে পড়েন। এখানে তো যে সেম প্রসেসটা বলছে, আমি বাদ দিলাম। দ্য রেজাল্ট হ্যাজ বিন এ গ্রাজুয়াল ইয়েট স্টেডি মুভ ফার্স্ট টুয়ার্ডস প্লাস্টিক স্টপার্স অ্যান্ড more recently টু অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, টু অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস। সো মানুষজন এখন আর এই কর্ক ব্যবহার করে না, মানুষ কি করতেছে, অ্যালুমিনিয়াম ব্যবহার করতেছে স্ক্রু ক্যাপে, যে এখানে ছবিতে আমি দেখানোর ট্রাই করছি। সো আপনি এখানে অ্যালুমিনিয়াম লিখলেন, এল লিখলাম। এবার আপনি বলেন কর্ক যদি বোতলের কন্টেন্টকে ড্যামেজ, কন্টেন্টসকে যদি সে ড্যামেজ করে থাকে, অ্যালুমিনিয়াম কি ড্যামেজ করবে নাকি করবে না? আপনি জাস্ট এটা আমাকে বলেন, অ্যালুমিনিয়াম কি ড্যামেজ করবে নাকি করবে না? অবশ্যই করবে না, রাইট? তার মানে আমি বলতে পারি কিপ কন্টেন্টস ফ্রেশ, কন্টেন্টকে ফ্রেশ রাখে, এরকম কিছু। এই তো, এখানে ডিরেক্ট কোথাও কি বলছে যে অ্যালুমিনিয়াম তাকে ফ্রেশ রাখবে? ডিরেক্ট বলছে নাকি আপনি এটা ধরে নিছেন, এখানে কম্পারিজনটা আপনি ধরে নিছেন? আচ্ছা, আপনি জাস্ট এটা বলেন, কর্ক যদি ভালোই থাকতো, তাহলে তার মনোপলি কি এন্ড হওয়ার কথা? না, এন্ড হওয়ার কথা না। কেন অ্যালুমিনিয়াম এসে রিসেন্টলি তাকে, তাকে আই থিংক তাকে তার জায়গাটা দখল করছে, কেন করছে? কারণ অ্যালুমিনিয়াম কর্কের চাইতে ভালো, অ্যালুমিনিয়াম কর্কের চাইতে ভালো। ওকে, সো কিপ ইট মাইন্ড যে একটা প্যারাগ্রাফে যখন দুইটা টপিক চলে আসে, তখন এরকম একটা কম্পারিজন হয়, এরকম একটা কম্পারিজন হয়, তাই না? এই তো, এই জিনিসটা যারা বুঝবে তাদের জন্য অনেস্টলি রিডিং অনেক ইজি। আপনারা, আপনাদের সবচাইতে ভুল কনসেপ্ট হচ্ছে রিডিং মানে অনুবাদ করে পড়া, রিডিং মানে টিপস এন্ড ট্রিক্স, না বুঝে, না পড়ে আনসার করা। এই এই মানে গোজামিল জিনিস আপনাদের মাথায় একদল লোক ঢুকাইছে, আই নো দ্যাট। এবং এটা আপনাদের শুধু আইএলটিএস এর জার্নি না, আপনাদের ওভারঅল লেখাপড়াটাকে ড্যামেজ করে, নাথিং এলস। বিদেশে এত লেখাপড়া করা লাগবে, রাইট? তো ভালো করে শিখেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো কিছু হবে। Then move on, time contrast. Time contrast. For your time contrast, you need to know about years, about centuries. Uh, I can make an example like maybe last month. I think August, and this is September. Okay, ধরেন অগাস্ট মাসে আমার ওজন ছিল 60 কেজি, সেপ্টেম্বরে এটা হয়ে গেছে 65 কেজি। আপনি বলেন সময়ের সাথে সাথে সেম আছে? সময়ের সাথে সাথে সেম আছে? নো, রাইট? তার মানে একটা চেঞ্জ হয়, তার মানে একটা চেঞ্জ হয়। এই চেঞ্জটাকে বলা হচ্ছে টাইম কন্ট্রাস্ট। টাইম কন্ট্রাস্ট, দিস ইজ নোন অ্যাজ অলসো ডিফারেন্স। টাইম কন্ট্রাস্ট। চলেন আপনাদেরকে একটা জিনিস শিখাই ফ্রম দিস প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে আমাকে বলা হয়েছে দেয়ার ইজ এ পোয়েম, দেয়ার ইজ এ পোয়েম। এরপর আমি এই যে বাদ দিলাম, আমি এটা বাদ দিলাম, আমাকে বলেন কমা কমা কি করা হয়েছে? অবশ্যই কমার মাঝখানে অতিরিক্ত তথ্য। এই যে এখানে একটা কমা, এখানে একটা কমা, মাঝখানে অতিরিক্ত তথ্য, আর কিছু না। বাদ দেন না,
ওইভাবে পড়তে যান না। আপনি এভাবে পড়েন, দেয়ার ইজ এ পোয়েম হুইচ ডিসক্রাইবস হান্টিং এ এম এনিমেল কল্ড এল। শেষ। এভাবে পড়েন, তাহলে আপনার জন্য পড়াটা ইজি হবে। আপনি আপনি বুঝবেন এবং আপনার পড়তে বেটার ফিল হবে। এরপরে ওরা এখানে বলতেছে, বাট হোয়াট ওয়াজ ইট, এই এনিমেলটা কি সেটা নিয়ে তারা প্রশ্ন করছে। সেই প্রশ্নের আনসার দিছে, নাথিং সিমড টু ফিট। দ্যাট মিনস এটা মানুষের কাছে আনক্লিয়ার ছিল আনটিল 2006, অর্থাৎ 2006-এর আগ পর্যন্ত মানুষ এই এনিমেল সম্পর্কে কিছু জানতো না। এরকম না? এবার আনটিল 2006-এর আগ পর্যন্ত মানুষ কিছুই জানতো না, 2006 এসে মানুষ কিছু একটা জানছে, সেইটা হোয়েনের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। রাইট? হোয়েন অ্যান এনিমেল বোন ওয়াজ ফাউন্ড ইন একটা কেইভে নর্দার্ন ইংল্যান্ডে অ্যান্ড আপনারা সবাই দেখছেন, এই কমা থেকে এই কমা এক্সট্রা তথ্য আমি বাদ দিয়ে দিছি। দুই কমার মাঝখানের অতিরিক্ত তথ্য আমি পড়ি নাই। হোয়েন অ্যান এনিমেল বোন ওয়াজ ফাউন্ড ইন দ্য কেভ ইন ইংল্যান্ড আনটিল দিস ডিসকভারি, কোন ডিসকভারি? ওই যে এনিমেলের বোন আপনারা পাইছিলেন। Until this discovery, the lynx was presumed to have died out in Britain last at least কত বছর? 6,000 বছর আগে। তার মানে এই ডিসকভারির আগে মানুষ ভাবতো এটা মেবি 6,000 বছর আগেই হারাই গেছে। ডাইড আউট হওয়া মানে হচ্ছে, ডাইড আউট হওয়া মানে কি? ডাইড আউট হওয়া মানে হচ্ছে এক্সটিংক্ট হওয়া। এক্সটিংক্ট হওয়া। সো মানুষ ভাবতো যে কমপক্ষে 6,000 বছর আগে এনিমেলটা হারাই গেছে। রাইট? এরপরে দেখেন এখানে সেন্টেন্সটা শেষ হয়ে যায়। এই সেন্টেন্সটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়, এই সেন্টেন্সকে আর বাড়ানোর কিছু নাই। কিন্তু তারা করছে কি, কমা দিয়ে অতিরিক্ত একটা ক্লজ অ্যাড করে দিছে। তাহলে কমার কাজ অতিরিক্ত ক্লজ অ্যাড করা, অতিরিক্ত কথা বলা। কমার কাজ অতিরিক্ত কথা বলা। বুঝতে পারছেন? এই কমার ব্যবহার যদি আমি আপনাদেরকে আহ ভালো করে শিখাইতে পারি, আপনি দেখবেন যে লং সেন্টেন্সগুলো আপনার কাছে অনেকটা হালকা লাগতেছে। তো এটা এক্সট্রা হিসেবে গেছে আসলে। এরপরে বলা হয়েছে বাট, বাট 2006 ফাইন্ড, 2006 ফাইন্ড। এবার আসেন, আগের বার আপনি বলছিলেন 6,000 বছর আগে, আর এরপরে বলছেন বাট, তাহলে এইখানে এসে আর 6,000 বছর আগের কথা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এখানে বলছিল না যে আনটিল দিস ডিসকভারি, তার মানে হচ্ছে বিফোর দিস ডিস ডিসকভারি। মানুষ ভাবতে এটা 6,000 বছর আগে হারাই গেছে। তাহলে আপনারা বলেন আফটার, আফটার আফটার 2006 ডিসকভারি। আপনারা বলেন আফটার 2006 ডিসকভারি কি হয়েছে? 6,000 বছর আগে হারাবে নাকি অন্য কিছু হবে? অবশ্যই অন্য কিছু হবে। অবশ্যই অন্য কিছু হবে, নট 6,000। এবং আপনারা দেখেন সামনে যে তাই বলছে, আপনারা দেখেন সামনে যে তাই বলছে। খেয়াল করছেন? 5,000 ইয়ার্স। এই পুরো অংশটা স্কিপ করে জাস্ট আমি এইটার উপর ফোকাস করতেছি, কেন জানেন? কারণ আই নো দ্য স্ট্রাকচার অফ বিফোর অ্যান্ড আফটার 2006। দিস ইজ নোন অ্যাজ টাইম কন্ট্রাস্ট। পরিবর্তন হবে। এই ব্যাপারটা শেখানোর জন্যই আমি টাইম কন্ট্রাস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। সবসময় যে এরকম সাল দিয়েই বলে দিবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না। চলেন আপনাদেরকে একটা জিনিস শিখাই। একটু আগে আপনাদেরকে কি পড়াইছি বলেন তো? এটা পড়াইছি না? এই যে রিসেন্ট, এই যে রিসেন্ট,
মোর রিসেন্টলি, এগুলার মানে কি জানেন? আপনারা বলেন রিসেন্ট মানে কি, রিসেন্ট মানে আপনি কি বুঝেন? নতুন, এইরকম কিছু একটা বোঝায়, রাইট? বাট মনে রাখবেন, রিসেন্ট মানে হচ্ছে পাস্টে একটা ঘটনা ঘটছিল, সেটা নাও এসে চেঞ্জ হয়ে গেছে। ধরেন পাস্টে সে মনোপলি করতে পারতো, এখন আর সেটা পারতাছে না, তার জায়গায় অ্যালুমিনিয়াম নিয়ে গেছে। উইথাউট রিডিং দ্য হোল প্যারাগ্রাফ, আমি এটার কনসেপ্টটা বলতে পারি। স্ট্রাকচার দেখলে বলা যায় যে ওরা এইভাবে জিনিসটা বানাইছে। আপনি যত বেশি প্যারাগ্রাফের স্ট্রাকচার বুঝবেন জানবেন, আপনার জন্য তত বেশি রিডিং হালকা লাগবে। তত বেশি হালকা লাগবে। আর এইখানে, এইখানে সত্যি কথা বলতে আমি একটা কথা সবাইকে সবসময় বলি যে দেখেন, আপনার আপনার যদি রিডিং পড়ার দক্ষতা থাকে, আপনি অনেক ভালোভাবে আনসার করতে পারবেন। কিন্তু আপনি টিপস অ্যান্ড ট্রিক্স শিখে গেছেন, আপনি শর্টকাট বেশি শিখে গেছেন, আপনি আইএলটিএস মানে বেশি দূর যেতে পারবেন না। আপনার জন্য এটা কষ্টকর হবে, কষ্টকর হবে। চলেন দেখে আসি আর কি আছে আমাদের। আই হোপ টাইম কন্ট্রাস্ট সবার ক্লিয়ার। টাইম কন্ট্রাস্ট সবার ক্লিয়ার। ওকে, নাও প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মারাত্মক একটা জিনিস। আপনি রিডিং পড়তেছেন, টপিকের প্যারাফ্রেজ বুঝেন না, টপিক খুঁজে বের করতে পারেন না, বা কোন জায়গায় কি আছে এটা ফাইন্ড আউট করতে পারেন না, আপনি ভালো করবেন না। আপনি ভালো করবেন না। প্যারাফ্রেজ জানাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন প্যারাফ্রেজ আপনি কিভাবে জানবেন বলেন? প্যারাফ্রেজ জানার একমাত্র বেস্ট ওয়ে, অন অ্যান্ড অনলি, আই থিঙ্ক, আচ্ছা এটা আরো কিছু জানা লাগে, কিন্তু আমি বলবো ওয়ান অ্যান্ড অনলি, ওয়ার্ডস, ভোক্যাব। আপনি ভোক্যাব পড়েন না, আপনার আইএলটিএস হবে না, অনেস্টলি। কেন বললাম? দেখেন, প্যারাফ্রেজের প্রথম কনসেপ্টই হচ্ছে ভোকাবুলারি নিয়ে, অর্থাৎ একটা স্টুডেন্ট কত দ্রুত ওয়ার্ডগুলোকে প্যারাগ্রাফের মধ্যে লোকেট করতে পারে। যত দ্রুত করতে পারবেন, আপনার স্কোর তত দ্রুত আসবে। এটা আপনার, এখানে আপনার যত বেশি দুর্বলতা থাকবে, আপনি ইনশাল্লাহ তত দেরিতে পরীক্ষা দিবেন। ওকে, সো ওয়ার্ডস, 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 দিস ইজ দ্য লাস্ট টাইম আমি ভোকাবুলারিকে এত গুরুত্ব দিয়ে বলে গেলাম আপনাদের এই ব্যাচে। বিফোর দ্য প্যারাফ্রেজ, আমি আপনাদেরকে একটা ছোট্ট হিসাব দেই। ধরেন আপনি 90 ডেজ লেখাপড়া করবেন। 90 ডেজ, 90 × 10 × 2, এবার হিসাব করেন। আমি বোঝানোর ট্রাই করতেছি 90 দিন, প্রতিদিন 10টা ভোক্যাব, তার দুইটা করে সিনোনিম। প্রতিদিন 10টা ভোক্যাব, তার দুইটা করে সিনোনিম। তাহলে আপনার 1800 ওয়ার্ড। আমি মনে করি এটা 2000 হয়ে যায়। এই কাজটা যদি আপনি করেন, এবং শুধুমাত্র কেমব্রিজের ভোকাবুলারি যেটা আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ওয়েবসাইটে আপনারা ভোকাবুলারির সব পিডিএফ পাবেন, রাইট? সো কেউ যদি আমাদের এই 2000 ওয়ার্ড পড়তে পারে কেমব্রিজের, সে আইএলটিএস 7.5, 7, 8 পাওয়ার কথা, যদি সে পড়ে এবং ইউটিলাইজ করে। এখন আপনি পড়লেন, ভুলে গেলেন, ইউটিলাইজ করতে পারলেন না, বা কোনো রকম পড়ছেন, পড়ার মতন করে পড়েন নাই, বা পড়াটার প্রতি আপনার কোনো দরদ নাই, আপনি মানে ডেডিকেটেড হয়ে পড়েন নাই, আপনার আউটপুট আসবে না, আউটপুট আসবে না। ওকে, চলেন দেখে আসি।
প্যারাফ্রেজ কেন এত গুরুত্বপূর্ণ? কেন প্যারাফ্রেজ এত গুরুত্বপূর্ণ? জাস্ট বিকজ অফ আপনি কোশ্চেন খুব ইজিলি আনসার করতে পারবেন। লেট মি শো ইউ। আপনি বলেন তো, 15 নাম্বার প্রশ্নের মেইন ওয়ার্ডটা কি? 15 নম্বর প্রশ্নের মেইন ওয়ার্ডটা কি? দ্যাটস গুড। অবভিয়াসলি ইমপ্রেসড। এইটাই হচ্ছে মেইন ওয়ার্ড। এই ওয়ার্ডের উপর বেস করে প্রশ্নটা বানাইছে। ইমপ্রেসড। এবার এই প্যারাগ্রাফে আপনি একটা সিনোনিম খুঁজেন তো। ইমপ্রেসড এর সিনোনিম আছে কিনা চেক করেন তো। অবভিয়াসলি আছে। And that is amazing. What is amazing is that while the number of human cells in the average person is about 30 trillion, the number of microbial ones is higher, about 39 trillion. So here is a comparison. একটা হচ্ছে প্যারাফ্রেজ, সেকেন্ড হচ্ছে কম্পারিজন। এই সেন্টেন্সে প্রশ্নের আনসার আছে। এই সেন্টেন্সে প্রশ্নের আনসার আছে। সো হিউম্যান সেল হিউম্যান সেল 30 ট্রিলিয়ন, 30 ট্রিলিয়ন। মাইক্রোবিয়াল ওয়ান্স, মাইক্রোবিয়াল ওয়ান্স 39 ট্রিলিয়ন। সো মাইক্রোবিয়ালের সংখ্যাটা বেশি। মাইক্রোবিয়ালের সংখ্যাটা বেশি, তাই না? এবার আপনি একটু আনসার মিলান। সিতে বলছে দ্য অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবিয়াল ওয়ান, মাইক্রোবিয়াল বেশি দেন হিউম্যান ওয়ান্স। এখানে ডিরেক্ট কি বলছে এটার কম্পারিজন এটা, নাকি আপনি কম্পারিজনের সেই কনসেপ্ট থেকে ধরে নিছেন দুইটা টপিক আছে মানে কম্পারিজন? দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ইউর রিডিং। এগুলো যত বেশি জানবেন, এগুলো যত বেশি অ্যাপ্লাই করবেন, আপনার স্কোর তত বেশি বাড়বে। তত বেশি। শোনো, তত বেশি। আপনি প্যাসেজ দেখলে বলতে পারবেন, মানে প্যারাগ্রাফ দেখলে বলতে পারবেন যে কোন সেন্টেন্সের মধ্যে আনসার আছে, কোন ওয়ার্ডের মধ্যে আনসার আছে। এটা আপনি দেখলে বুঝতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা এইভাবে প্র্যাকটিসই করি না। আমরা করি কি, শর্টকাট কোথায় আছে, না পড়ে কিভাবে পারা যায়। এটা আসলে আমাদের জাতিগত সমস্যা। অনেস্ট, এটা আমাদের জাতিগত সমস্যা। এটা আপনার আমার সমস্যা না। এটা এটা আমাদের ব্লাডে অনেক আগে থেকেই। তো দেখেন, জিনিসটা আসলে প্রপারলি শিখলে হয় কি, এটা আপনার আজীবনের শিক্ষা, এবং এটা পরবর্তী লাইফটাকে আপনার একটু স্মুথ করবে। আপনি যে কোনো প্রস্তুতি নেন, যে কোনো এক্সামের জন্য, আপনি দেখবেন অনেক হালকা লাগতেছে। আপনি বুয়েটের একটা ছেলেকে আপনি জিআরই পরীক্ষা দেন, ও ও না পড়ে পরীক্ষা দিল 312 পায়। ও না পড়ে পরীক্ষা দিল, জিআরইতে 312 পায়। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ছেলেকে বসান, ওর 2 বছর 3 বছর লেগে যায় জিআরই পড়তে। কেন? কারণ বুয়েটের ছেলেটা ছোটবেলা থেকেই প্রপার ওয়েতে লেখাপড়া করে আসছে। ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেটা, ও হয়তো ছোটবেলা থেকে প্রপার ওয়েতে পড়ে নাই, কিংবা ও সুযোগটা পায় নাই, বা যাই হোক ওর পড়াশোনায় গ্যাপ আছে, এক কথা এইটাই, আর কিছু না। তো আপনি যখন ভালোভাবে পড়ে যাবেন, তখন দেখবেন কি ইন ফিউচার যখন আপনি কোনো এক্সাম দিচ্ছেন, তখন বা আপনি কোনো কিছুর প্রস্তুতি নিচ্ছেন, জিনিসটা তখন আপনার কাছে অনেক হালকা লাগবে। আর কিছু না। কারণ আমি জানি আমার এখান থেকে অনেক স্টুডেন্ট মেবি রিসার্চার হবে, মেবি ইউনিভার্সিটি লেকচারার হবে, মেবি ল্যাবগুলোতে জব করবে। হবে ইনশাল্লাহ। আমি আপনাদের ক্লাস নিতে নিতে আমি দেখলাম যে আমাদের একটা আপু নাম চাঁদনি লন্ডন যাচ্ছে, ফুল ফ্যামিলি সহ। উনি আমাকে টেক্সট পাঠালো যে ভাইয়া আজকে ফ্লাইট, দোয়া করেন। তো এরকম মানে রিসার্চ প্রোগ্রামে আপনারাও হয়তো যাবেন ইনশাল্লাহ। ভালো করে পড়েন। রাইট। ভালো করে পড়েন। ওকে। আচ্ছা, আমাদের মাহবুবের একটা প্রশ্ন হচ্ছে যে ভাই একটা প্যারাগ্রাফে তো অনেকগুলা প্যারা থাকে। নো 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 নো, একটা প্যাসেজে অনেকগুলা প্যারা থাকে। ওকে।
যেমন এ থেকে এইচ, তাহলে একটি প্যারা কি আলাদা আলাদা টপিক সেন্টেন্স থাকবে? না, সামটাইমস এমন হয় যে কোন একটা প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকে, সামটাইমস এমন হয় যে কোন একটা প্যারাগ্রাফে দুইটা টপিক সেন্টেন্স থাকে, যেখানে প্যারাগ্রাফটা একটু লেন্দি হয়। আবার আহ, কোনো প্যারাগ্রাফ আগের প্যারাগ্রাফকে টেনে শুরু করে, এরকমও আছে। সো ইউ উইল ফাইন্ড ইট ওকে। আমি জেনারেল কিছু জিনিস শিখাইতেছি, চলেন সাম আপটা শিখি। আমি আপনাদেরকে বলি যে দেখেন, আপনি রিডিং পড়ে যদি নাই বুঝেন, আপনি আপনি রিডিং পড়লেন, কিন্তু রিডিং পড়ে আপনি বুঝতে পারতেছেন না যে পুরো প্যারাগ্রাফটার মধ্যে কি বলছে, পুরো প্যারাগ্রাফটার মধ্যে কি বলছে, আপনার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সাম আপ জিনিসটা আপনাকে জানতে হবে। এর মানে হচ্ছে আপনি ধরেন একটা প্যারাগ্রাফটা তো ঠিক এরকম থাকে, তাই না? এই পুরো প্যারাগ্রাফটাকে আপনি একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারেন কিনা, একটা মূল সেন্টেন্সে নিয়ে আসতে পারেন কিনা, এটা যদি আপনি করতে পারেন, এই স্কিলটা যদি আপনার থাকে, আপনি ভালো করবেন। এই স্কিলটা থাকলে আপনি ভালো করবেন, এই স্কিলটা নাই মানে হচ্ছে আপনি ভালো করবেন না। শেষ। এই স্কিলটা আপনাকে গেইন করতে হবে। পুরা একটা প্যারাগ্রাফ পুরো একটা প্যারাগ্রাফকে আপনি শর্ট করেন, এটাকে সাম আপ করেন। কতটা শর্টলি আপনি ওকে এক্সপ্লেন করতে পারতেছেন। এখন দেখেন, আপনি রিডিং করে বুঝেন না, আপনার প্যারাফ্রেজ করার দক্ষতা নাই, আপনি ওকে শর্ট করতে পারেন না। তখন যে যেটা হবে, প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিং, এমসিকিউ, এগুলো আনসার করতে পারবেন না। সো ইউ নিড টু নো অ্যাবাউট দিস, আই থিঙ্ক, স্কিল, যে আপনি একটা প্যারাগ্রাফ পড়লেন এবং তাকে শর্ট করতে পারলেন। চলেন দেখে আসি। ধরেন আপনাকে এই প্যারাগ্রাফটা দেয়া হয়েছে, আপনাকে এই প্যারাগ্রাফটা দেয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে, only a small number of tree species have the genetic capacity to grow really big. The mightiest are native to North America, but big trees grow all over the globe. এরপরে এখানে ফ্রম অ্যান্ড টু বলছে, এটা পড়েন না, কারণ ফ্রম অ্যান্ড টু এর কাজ হচ্ছে এক্সাম্পল দেয়া। ফ্রম অ্যান্ড টু এর কাজ হচ্ছে এক্সাম্পল দেয়া, যেমন এখানে বলছে অল ওভার দ্য গ্লোব, অল ওভার দ্য গ্লোব। সো গ্লোবের একটা পার্ট ওয়ান, গ্লোবের আর একটা পার্ট টু, দুইটা পার্ট বলে দিচ্ছে, দুইটা পার্ট বলে দিছে, তাই না? সো আপনারা কেউ কি আমাকে বলতে পারবেন এই দুইটা সেন্টেন্সে কি বলছে? এই দুইটা সেন্টেন্সের মেইন কনসেপ্ট কি? মেইন কনসেপ্টটা হচ্ছে সব গাছ বড় হয় না। অনলি এ স্মল নাম্বার অফ ট্রি স্পিসিস হ্যাভ দ্য জেনেটিক ক্যাপাসিটি টু গ্রো রিয়েলি বিগ। ইট মিনস সব গাছ রিয়েলি বিগ হয় না, অনেক বড় হয় না। দ্য মাইটিয়েস্ট গুলা কোথায় পাওয়া যায় এবং বিগ ট্রিজ কোথায় পাওয়া যায়, তার একটা এক্সাম্পল দিছে। দেয়ার পরে দেয়ার পরে তারা এখানে বলতেছে, টু অ্যাচিভ জায়ান্ট স্ট্যাচার এ ট্রি নিডস থ্রি থিংস। আমি আপনাদের একটু আগে শিখাইছি কোলন। কোলনের কাজ কি বলেন? একদম ক্লাসের শুরুতে শিখাইছি। কোলনের কাজ কি? ওকে ফাইন। প্রিভিয়াস রেফার, সিরিয়াসলি শ্রাবন্তী, দুইটা আইডি অ্যাড করা। সিরিয়াসলি শ্রাবন্তী, আমি এটা শিখাইছি। সিরিয়াসলি সায়েমা, আমি কোলন মানে শিখাইছি যে আইডি অ্যাড করে। নো, সরি ফাইম, এই লেখাপড়া শিখাইছি এতক্ষণ। হ্যাঁ, আইডিয়া ওয়ান আইডিয়া টু কোলন শিখাইছি। ভেরি গুড ফাতেমা, ভেরি গুড ফাতেমা, আগের সেন্টেন্সটাকে এক্সপ্লেন করবে। আব্দুল আহাদ ফাহিম, ইউ ডিসঅ্যাপয়েন্টেড মি। ওকে, থ্যাংক ইউ জারিন, থ্যাংক ইউ। প্যাচ লাগে না,
মাথা ঠিক নাই এই জন্য প্যাচ লাগে, আর কিচ্ছু না। মাথার মধ্যে দুনিয়ার প্রেসার, এটা ওইটা হাবিজাবি নিয়ে লেখাপড়া কি আর হয়? ওকে, সো এইখানে এইখানে কলন দেওয়া হয়েছে, ইট মিনস হচ্ছে প্রিভিয়াস টপিকটাকে সামনে নিয়ে আলোচনা করবে। তো আমরা বলতেছি যে টু অ্যাচিভ জায়ান্ট স্ট্রাকচার এ ট্রি নিডস থ্রি থিংস, একটা গাছের তিনটা জিনিস লাগবে। কি কি লাগবে? সেটা হচ্ছে এক, এরপরে কমা, এটা হচ্ছে দুই, অ্যান্ড এটা হচ্ছে তিন। শেষ। আমি আর পড়িই নাই যে তিনটা জিনিস কি কি লাগবে, ওটা আমি আর পড়িই নাই। আমি বুঝতেছি বড় হইতে হইলে একটা গাছের তিনটা জিনিস লাগবে। এবার ওই কোলনের মধ্যে তিনটা জিনিস বলে দিছে, কোলনের মধ্যে তিনটা জিনিস বলে দিছে। এবার আসি, disrupt any of these and you can lose your biggest trees। অর্থাৎ সোজা কথা, এই তিনটার একটা যদি নষ্ট হয়েছে তাহলে তুমি আর বড় বড় গাছ পাবা না। ওরা আমাকে একটা কন্ডিশন দিছে, গাছ বড় যদি পাইতে চাও তাহলে তিনটা জিনিস লাগবে। সো এই প্যারাগ্রাফের মূল কনসেপ্ট কি কি, কে বলতে পারবে? ও আচ্ছা, শাইনের একটা চমৎকার প্রশ্ন। শাইনের একটা চমৎকার প্রশ্ন, সেটা একটু বলি। কোনো ওয়ার্ডের উপর যদি এইরকম একটা স্টার্ট দেয়া থাকে, ইট মিনস প্যারাগ্রাফ মানে প্যাসেজের লাস্টে এসে তাকে ডিফাইন করে দিবে। প্যাসেজের লাস্টে এসে তাকে ডিফাইন করে দিবে। সো আমি যদি একটা জিনিস নাও জানি, কোনো প্রবলেম নাই, ওরা আমাকে জানাই দিবে। ওরা আমাকে জানাই দিবে, প্রবলেম নেই। এই তো। আই হোপ সবার ক্লিয়ার। সবার ক্লিয়ার। সো আমি মোটামুটি বিভিন্ন টপিকের ফাংশন পড়াইয়া শেষ করলাম আপনাদের। বিভিন্ন টপিকের ফাংশন আমার পড়ানো শেষ। আই মিন রিডিং এর বিভিন্ন ফাংশন আমার পড়ানো শেষ। সো চলেন আরো কিছু শিখি। আমাদের শেখার শেষ নাই, আমাদের আরো কিছু জিনিস শিখতে হবে। আমাদের আর একটা প্রবলেম আছে। আমাদের আর একটা প্রবলেম হচ্ছে আমরা আর্টিকেল পড়ি না। এটা আমাদের একটা বড় প্রবলেম। তো আপনারা আর্টিকেল পড়ার জন্য গুগলে যে লিখবেন AEON.co। কিভাবে আপনার রিডিংটা আপনি ইমপ্রুভ করবেন সেটা একটু শিখিয়ে দিই। যে কোনো একটা, এই যে টপিকটা আইএলটিএস এর রিডিং এর প্যাসেজ 3-এর টপিক, এই টপিকটাই আপনি করবেন কি, যে মনে করেন এইরকম দুইটা বা তিনটা প্যারাগ্রাফ নিয়ে চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গেলাম, আমি জানি না আমারটা কাজ করবে কতটুকু, আমি দিলাম। ওকে, এখানে ইফ লিখতে হবে। আচ্ছা, ইফ ধরেন আমি আরেকটু নিলাম, এই যে এতটুকু নিলাম। ওকে, আমি এতটুকু নিলাম, তিনটা প্যারাগ্রাফ নিয়েছি, আমি এখানে লিখে দিলাম যে এক্সপ্লেইন ইচ সেন্টেন্স, এক্সপ্লেইন ইচ সেন্টেন্স। ওকে, প্রত্যেকটা সেন্টেন্স সে এক্সপ্লেন করে দিবে। দেন গিভ মি দ্য মেইন আইডিয়া। ওরা ফার্স্ট যেটা করতেছে, প্রত্যেকটা সেন্টেন্স একটা এক্সপ্লেনেশন দিয়ে দিবে, প্রত্যেকটা সেন্টেন্সের, খেয়াল করছেন? আপনার দায়িত্ব হচ্ছে এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের এক্সপ্লেনেশনটা জানেন, বুঝেন, পড়েন। দেন আপনি ওরে বললেন গিভ মি দ্য মেইন আইডিয়া। মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা ও একটু সংক্ষেপে বলে দিল, বুঝছেন? দেন আপনার কাজ হচ্ছে এক্সপ্লেন, এক্সপ্লেন
ধরেন আপনি বললেন যে টার্মস ইন দিস, আচ্ছা এক্সপ্লেন টার্মস, দেখি কোনো টার্মস আছে কিনা, আমি জানি না কোনো টার্মস আছে কিনা প্যাসেজের। ও আচ্ছা, এই যে বিভিন্ন টার্ম গুলা দিয়ে দিচ্ছে দেখছেন, যে টার্ম গুলো আপনি জানেন না। ওকে, আপনি বলে দিলেন ওরে গিভ মি, গিভ মি দ্য লিস্ট অফ ভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভ। শোনেন, যে কোনো রিডিং এ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভের সিনোনিম জানাটা অনেক বেশি জরুরি। এই কারণে আমি এখানে যেটা করছি যে ওরা যে প্যাসেজটা দিছে সেখানে আমি আসলে চেষ্টা করতেছি যে বিভিন্ন ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভের লিস্টটা নিতে আগে। সো আমি ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভের লিস্টটা নিলাম। এই যে দেখেন, পুরো লিস্টে, পুরো লিস্টে প্রত্যেকের ভার্বগুলোর আর কি, বা অ্যাডজেক্টিভও ওরা এইভাবে সাজায় দিবে, তার একটা ইংলিশ মিনিং দিয়ে দিছে। আপনি এইভাবে যদি আর্টিকেল পড়েন, আপনি এইভাবে যদি আর্টিকেল পড়েন, আপনি সুপার একটা স্কিল গেইন করবেন, সুপার একটা স্কিল। আর এইখানে আপনি যত বেশি অবহেলা করবেন, আপনার পরীক্ষা দিতে আপনার অনেক অনেক বেশি বেগ পেতে হবে, অনেক বেশি বেগ পেতে হবে। আপনি মেক এ সাম আপ অফ দিস, অফ দিস প্যারাগ্রাফ, আমি তো আগেই দিয়ে রাখছি। সো মেক এ সাম আপ অফ দিস প্যারাগ্রাফ, একটা শর্ট সামারি করে দেয়। আপনি ওরা বলে দেন মেক ইট উইথ ওয়ান সেন্টেন্স, ও আরো শর্ট করে দিবে, ও আরো শর্ট করে দিল। এইভাবে আগে নিজে কয়েকবার পড়েন, এরপর চ্যাট জিপিটির সাহায্যে এই প্যাটার্নে পড়েন। আই হোপ আপনার মানে একটা ভালো স্কিল গেইন হবে ইনশাল্লাহ, একটা ভালো একটা স্কিল গেইন হবে। ওকে, ওকে। সো আই থিংক আপনারা যদি রিডিং ইমপ্রুভ করতে চান, তাহলে এটাই আপনাদের করতে হবে, এর বাইরে আসলে অন্য কোনো কিছু নাই, অন্য কিছু শেখারও নাই। এবং ওভারঅল, ওভারঅল একটা ভালো স্কোরের জন্য যা যা করা দরকার তা আমরা ক্লাসগুলোতে করে দিয়েছি। এবার আমরা এক্সাম অ্যাপ্রোচে যাব, কিন্তু এক্সাম অ্যাপ্রোচের ক্লাসগুলো লাস্টের দিকে হয়। সো আপনাদের রিডিং যেহেতু শেষ হয়ে গিয়েছে, আপনাদের দায়িত্ব হচ্ছে এবার রিডিং স্কিল ইমপ্রুভ করা, যাতে আমি যেদিন এক্সাম অ্যাপ্রোচ নিব, আই মিন পরীক্ষার হলে আপনি কিভাবে রিডিং আনসার করবেন, আপনি কোন জায়গায় আহ, বা কোন ধরনের প্যাসেজের জন্য কিভাবে আনসার করবেন, আহ, এইটা আমি শিখাবো আপনাদের একদম লাস্ট 3টা ক্লাসে, একদম লাস্ট 3টা ক্লাসে। বাট বিফোর দ্যাট, আমি আজকে যা যা শিখিয়ে দিলাম এই অনুযায়ী আপনি রিডিং পড়েন, এই অনুযায়ী আপনি রিডিং স্কিলটা ইমপ্রুভ করেন। আপনাদের যদি একটা রেজাল্ট আসে, তাহলে আমাকে একটা টেক্সট দিন, ভাইয়া রেজাল্ট পাইছি অ্যাটলিস্ট, তাহলেই হবে। এগুলো করবেন না, আজীবন প্যান প্যান করবেন, ভাইয়া লিস্ট অফ হেডিং এর সমস্যা, ভাইয়া প্যারাগ্রাফ ম্যাচিং এর সমস্যা, ভাইয়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখনো পারি না, আজীবন প্যান প্যান করবেন, বিশ্বাস করেন পরীক্ষার হলে যাবেন মন খারাপ করে, ভয় নিয়ে, ডিপ্রেশন নিয়ে। কেন, কেন আমাদের এই একটা প্রবলেম, বিশ্বাস করেন মেজরিটি ছেলেপেলের প্রস্তুতি নেওয়ার সময় নিবে যেন তেন প্রস্তুতি, পরীক্ষার আগে ডিপ্রেশনে মরে। কি দরকার ভাই, ভালো করে পড়েন, পরীক্ষার হলে হাসতে হাসতে যাবেন, রিল্যাক্স লাইফ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।